আমি নোমান। কাঁসা পিতল বাঙালির ঐতিহ্যের অমলিন অধ্যায়। এই শিল্প একসময় গৃহস্থলীর প্রয়োজনীয়তা পূরণ করলেও এখন তা হারিয়ে যাচ্ছে। হারিয়ে যেতে বসা ঢাকার ঐতিহ্যবাহী কাঁসা শিল্পের চালচিত্রের খোঁজ জানাতে আজ আমরা চলে এসেছি ঢাকার ধামরাইতে। সময় লাগে বাইরে হারা কাম করতে, তাতে আমাকে পোষায় না। তুই পোষায় না, কারণ দুই সাইডে দোকান আছে, মনে করেন যে পুরিনা কারিগর যেখানে আছে সেইখানে দোকান চলবার মতো। কয় টাকা বিক্রি করেন একটা? 1000 টাকা কেজি বিক্রি হয়। 1000 টাকার কেজি? এটা কি আপনি যে বাজারে বিক্রি করেন না তারা ক্রেতারাই আপনার কাছে আসে? এটা মনে করেন যে মহাজনে নিয়ে মুকামে দেয়। আপনি জন্মের পর থেকেই তো এই পেশায় নাকি? এই একটা পেশায় ছিলেন না আরো অন্য কোথাও ছিলেন? অন্য কোথাও মনে করেন যে অন্য কাজ করছি, ভুটমুট চালাইছি, ছেলেমতো চালাইছি। আচ্ছা, খালি এক কাজ করে তো চলে না। আপনি কি অন্য কোনো পেশায় যেতে চান? যেহেতু এখানে তো মজুরি খুবই কম, অন্য কোনো পেশায় কি যাবেন এমন কি পরিকল্পনা আছে? না, আর কোনো পরিকল্পনা নাই, মানে এই পেশায় থেকে যাবেন? এইটা হচ্ছে আছে। কাকা কেমন আছেন আপনি? ভালো আছে। কি করছেন এটা? এটা ছাটা কাজ করতে আছে, ছাটা কাজ। মানে ছাটার কাজ? এটা কি প্লেট? প্লেট, ওই প্লেটই হবে, মানে এটা সাইডে গোল করে দিতে আছে। এটা কি খাওয়ার প্লেট? না না, ওইটাই হবে, কিন্তু এটা সাইডে গোল করে দিতে আছে। ও। এটা আমার কাছে ওইটাই সাইডে গোল করে দিতে আছে। এটার নাম কি কাকা? এটার নাম হলো চাকি কয়, আর কোইটা ওইটাই হবে আর কি। চারটি। এটা কি পুজোয় ব্যবহার হয়? হ্যাঁ, পূজায় ব্যবহার করে। মানে এটা মনে করেন এই যে ধরে না, আমি একটু বাজাই দেখি। বাজার সমস্যা নাই, বাজার এটা ধরে না এইখানে, এই যে প্রতিদিনে কখন থেকে শুরু করেন? সকাল থেকে? সকাল 8টা থেকে কাজ শুরু করি, 5টা পর্যন্ত কাজ করি। মোটামুটি আমাকে আলুরা পরে 600, 500, 550 পর্যন্ত। মানে গিয়ে করে সংসার চলে না হয় তো অনেক কম। মহান করেন না, ওই যে কই খাটা ধরেন বেকার খাটা ভালো, আর এইভাবে কাজ করে খাওয়ার না গায়ে। লাল থেকে ছিল তখন ওই আগে থাকতে যাইতাম, ওই একটু ওই কাজ করতাম, করতে করতে শিখে গেছি। শিখতে শিখতে এখন চাইছি অনেক কাজটা করবে, জাল জাল জলে বেশি যাই থাক, কাজ করে আরাম পাওয়া যায়। যেমনি ওই যে 7 জনে মিলে 70 কেজি মানে, তাতে 600, 500 টাকা রোজ পরে, কোনো 500 পরে, এইভাবে চলার লাগে আর কি। সরকার ঋণ দিত, তাহলে আমি চলা পারতাম। এখন তো আমার চলার উপায় নাই, চলার উপায় নাই। তাহলে যে খালি আহি ওই ডাল বাচ্চাটা খেয়ে চলন যায় আর কি। দৈনিক কত ঘন্টা কাজ করে? 3.5 পর্যন্ত আমার বলার লাগে। যে পর্যন্ত আমার 60 কেজি না হইব ওই পর্যন্ত আমার বলানি নেবো, এই বই থাকা নেবো। তারপরে এই যে মনে করেন আমি বানিয়ে দেবো, ইয়ার এই যে হাইরে হালাবে, পরে পরে আবার আমি এনে যাই, আবার এনে বহু হ্যারে উঠিয়ে দেবো, হ্যারে উঠিয়ে দিয়ে হ্যাঁ চাষ বাজে বোগা আমার মাঠন নেবো আবার। কাজগুলো তো অনেক কষ্টের। তাহলে কষ্ট মানে ইয়ার মতো কষ্ট আবার আর ঘেমেও যাচ্ছেন? আমি কাজটা করবো প্রায় 46, 47 বছর ধরে। 46, 47 বছর? স্বাধীন হয়েছে কবে দেশ? সে 71-এ। তারপরে শনি আমি কাম নিয়েছি। প্রায় আমাদের বাংলাদেশের সমান আপনার এই কাজের বয়স। পরিবারের কি আর কেউ জড়িত এই কাজের সাথে? না, আর কি আমরা 2 ভাই জড়িত, আর কেউ জড়িত না। আপনার ছেলে মেয়ে কেউ নাই? না, মানে এই কাজে আসেনি ছেলে মেয়ে? আনি না, এই কাজে আনলে পুরো ভাত খাইয়া পাবে। তার মানে এটা অনেক মজুরি অনেক কম? অনেক কম, মানে আমরা সপ্তাহে মনে করেন 3,500, 4,000 টাকা পাই, টাইনে খুব কষ্ট করে। বর্তমানে এই জিনিসটা বেশিরভাগ
ইন্ডিয়া ছিল ভারতে মানে বাংলাদেশ ছিলইতে আছে, যার জন্য আমরা ধরা খেয়ে গেছি। এই শিমলা ধামরাই থানা যা ওর আগে সাভার থানা আশুলিয়া থানা দইলাই মনে করেন আমরা একবার বসে গেছি। কাকা এটা আপনি কি বানাচ্ছেন এই মেশিন আর এটা দিয়ে? দুটো বানাইতেছি খাওয়াবো। এটা কিভাবে বানান একটু বলেন, আপনি বলেন আপনার মতো করে। এটা যে মাল কিনে আনে ঢাকা থেকে আইনে তারপরে গাল দিয়ে দেওয়া যেমন মাল মানে আগে যেমন আতর বেড়ে তো আমার মেশিন বেড়ে নে ওই মেশিন বেরোর পরে একটু সুবিধা হয়েছে। আগে কিভাবে কাজ করতেন মেশিন যখন ছিল না? আতর বেড়ে হাতুড় দিয়ে। এই গরমে অনেক কষ্ট হচ্ছে, কষ্ট তো কষ্ট ঘেমেও যাচ্ছেন দেখি। আমি কি করুন, কষ্ট হলে তো গরিব মানুষ আমার করে খাওয়ানো না, বাপ দাদা যারা শিখাইছে এটা করে খাই। আপনি যে মজুরি পান তাতে কি চলে আপনার সংসার? চলে কোনো রকম। কাকা এটা কি করলেন আপনি এই যে এখন মেশিন থেকে? বাইরে করতে আছে বানান নেবো, বাইরে লম্বা করতে আছে আর কি, এটা পিতলের থালা তৈরি করছেন? ভিতরে থাল। এক জিনিস হলো ওখানে না থাকবো, ওখান থেকে পুরা দেয়া তার বল দেয়া এরকম করে বানাবো, এটারে এরকম করে বানাবো, এটা আবার এখানে আসবে, এখানে কাঁচাটা সরে দেয়া জুড়িয়া তারপর আমরা কাঁচাটা সই করে তারপর দাগ দেবো, কম্পাস দিয়ে দাগ দেয়া কাঁচাটা সাইটে ভালো করে এটা সই করবো। এটারে কাজ তো চলে না খুব একটা বর্তমানে, ধরেন স্টিল বাড়িছে, শিল্প বাড়িছে, নানান পদ্ধতি মাল বাড়িনে এই কাজটা একটু কম চলে। 1 কেজি মাল 2500 টাকা দাম কাঁচা মালটা, আর 1 কেজি পিতল এলো 1200 টাকা নতুন মাল। ধরেন আমরা বাড়িতে কারখানা দিই, ধরেন 5-7 জন 8 জন থাকবো, ওই তাদের আমার দিয়ে তারা চলবো। আমরা এই 30-35 বছর ধরে তামাক গাছা কারখানা কাজ করতেছি। আমরা এই কাজটা করবো হচ্ছে প্রোডাকশনে। এই কাজটা জিনিস ছিল আগে 200-250 টাকা, এখন দাম বেড়ে গেছে। স্টিল এখনে সিলভার যখনে আগে যেমন মাইটা হারি আসাম, হাঙ্কি টাঙ্কি আসাল, এখন গেল স্টিল, স্টিল থেকে সিলভার, সিলভার থেকে তামাক গাছের একটা খাওয়া কিনে গেলে নাকি 2200-2200, আর পিতল তার কিনে গেলে নাকি 1000-1200, আর স্টিল 200 টাকা দিয়ে পাওয়া যায়। সুন্দর, এটাই জন্য কাজটা গেল। মনে করেন আগে টলার মালার থেকে ভাঙ্গা থেকে আনছে দিছে, আমরা প্রচুর পাইছি, কাজ টাজ করছি, অন্তে সেই মালটা নাই। মানুষের কাছে ভাঙ্গা ভুঙ্গা করে আসছে, কেড়ে কেড়ে বেছে, কেড়ে কেড়ে বেছে না। এতে এই মাল দিয়ে আমরা এই মাল তৈরি করে। ব্রিটিশ আমলে যুদ্ধ সরঞ্জাম ছাপিয়ে তৈরি হতে থাকে নিত্য ব্যবহার্য পণ্য সামগ্রী, যেমন থালা, গ্লাস। আর বাড়তি আছিল, কারখানা ছিল প্রায় 20-30টা কম না, অন আসছে মোটামুটি 2-3টা। যেভাবে মাল কমাতে ধরছে বা ঠিকমতো চলতেছে না, তখন ভবিষ্যতে আরও হয়তো খারাপ হওয়ার সম্ভাবনা আছে। ভালো আর কোনো পজিশন দেখতেছি না। আর মানুষ তো আসলে অ্যাকচুয়ালি তো এই আমাকে এই ব্যবসার ক্ষতির মূল্য তো স্টিল, স্টিল মেলামাইন, সিরামিক্স। আমার একটা কাঁচা তাল নিবে গেলে আপনার দাম পড়ে প্রায় 3000 টাকা, আর একটা আপনি স্টিলের প্লেট দেওয়া গেলো আপনার দাম পেলেন 100 টাকা বা 150 টাকা, আপনি খাবার হয়ে গেল। এটা হচ্ছে 1 কেজি 86 গ্রাম। তো আমরা এই প্লেট গেলে আমরা হলো 1 কেজি 86 গ্রাম। এটা আমরা প্রথম তো মনে করো আমরা 500 গ্রাম, 600 গ্রাম, 700 গ্রাম, 800 গ্রাম, 900 গ্রাম, 1 কেজি, এটা আমরা 1.5 কেজি পর্যন্ত আমরা বানাই। যার যেমন প্রয়োজন, বাচ্চা লেগে ছোটোটা নাই, আর বড় মেশিন লেগে বড়টা নাই। আর এই কাশের আপনার মডেল আছে কয়েকটা, যেমন এই একটা মডেল, এই একটা মডেল, এটা মানে চিকুন কান্তা, এই একটা মডেল, এটা হলো শ্রীরামপুরের সাইজ। এই চামচ হলো আপনি মানে বড়, এটা হলো আপনি মাঝরও, অত ছোটো তো আছে তো পারলাম না। আর হলো এটা হলো ঝাঁঝরা, ওই বাজার টাজার করার লেগে যে এটাকে। আর এটা হলো মানে বড় অনুষ্ঠান হলে মানে আতা, বড় আতা, আপনি মাংস ই করলেন, নাড়লেন চাললেন, এটা হলো মানে বড় আতা। শুধু পুঁজির যোগানে এই শিল্প এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট নয়, ক্রেতাদের রুচির বিষয়টি এখানে বেশ জরুরি। এই ঐতিহ্য ধরে রাখতে ক্রেতার আগ্রহ কাঁসা শিল্প প্রসারে ব্যাপক ভূমিকা রাখবে।
দেশের নানা প্রান্তের কারিগররা এখনও ধরে রেখেছেন এই ঐতিহ্য, যুগের পর যুগ ধরে তৈরি করে চলছেন এই অনন্য ভাস্কর্য। লস্ট ওয়ার্কস পদ্ধতিতে তৈরি প্রতিটি ভাস্কর্যই যেন শিল্পীর আত্মার ছোঁয়া পায়। একসঙ্গে তৈরি হয় বিভিন্ন ধরনের অনুষঙ্গ। আমরা মূলত প্রথম মোম দিয়ে কাজ করি। যে কোনো একটা আপনার ডিজাইন দিবেন, আমরা সেটাকে প্রথমে মোম দিয়ে তৈরি করব। এটা যেমন একটা বুদ্ধ মূর্তি, এটাকে আমরা শুরুতে মোম দিয়ে বানাইতেছি। এটা কমপ্লিট হয়ে গেলে এটাকে 3টা লেয়ারের মাটি দেব। মাটি হয়ে গেলে এটা একটা মোল্ড হয়ে গেল। আমরা এইভাবে করে 2টা রানার দেব, এটার চারদিকে মাটি দেব, মাথাটা শুধু বের করে রাখবো। যখন আমরা ওভেনে দেবো ঠিক এভাবে রাখবো। আগুনে হিটে মোমটা গলে এদিক দিয়ে বেরিয়ে আসবে, শ্বাসটা আগুনে পুড়ে যাবে। ওভেন থেকে বের করার পরে শ্বাসটা আমরা এভাবে রাখবো। রাখার পরে ঠিক মেটালটা এদিক দিয়ে ঢেলে দিবে, সম্পূর্ণটা ভরে আসবে। মাটিটা ঠান্ডা হয়ে গেলে মাটিটা ভেঙে মেটাল পিসটা বের করে নিয়ে আসবো। আপনার একটা থেকে আপনাদের একটা মূর্তি হবে, এটা দ্বিতীয়বার ব্যবহার করতে পারবেন না। এই জন্য আমাদেরটা সম্পূর্ণ ফ্রি হ্যান্ডে কাজ করি আমরা। আমার পরবর্তী প্রজন্ম এই কাজ করবে না, আপনি চাইলেও কারিগর পাবেন না। কেন পাবেন না? ভবিষ্যৎ নাই। যদি এই কাজে ভবিষ্যৎ থাকতো, এমন একটা শিল্প কে না চায় শিল্পী হতে। শুধু ভবিষ্যৎ নাই দেখে এগুলো কেউ আগায় না। আমি তো আমার সন্তানকে কখনো কাজ দেবো না, কারণ আমি তো নিজে একটু কষ্ট করে চলতেছি। এখনকার যে বাজারে দ্রব্য মূল্য চলে না ভাই, শুধু শিখছি, এখন তার রিস্কা চালাতে পারবো না। শিল্প তো নাম দিয়েছি, শিল্পী হয়েছে। হ্যাঁ শিল্পী, এটা ঠিক পাইছি। আমি শিল্পকর্ম করি, আমার ভালো লাগে, আমি মন থেকে করি। আমি চাই আমার কেউ ভাবুক আমাকে নিয়ে, আমাকে না ভাবুক, আমার শিল্পটাকে ভাবুক। আমরা তো আছি কত বছর, এটা ধরে রাখতে গেলে প্রজন্ম লাগবেই যদি শিল্প বাঁচাতে চান। এই জন্য আসুক, সবাই করুক, মার্কেটটা বেশি হোক, আমাদের চাহিদা বাড়ুক, শিল্পের চাহিদাটা বাড়ুক, সবাই যেন ওই কাজ করি। এটা যেন এগিয়ে নিতে পারে বাংলাদেশে। বাংলাদেশের একটা সম্পদ, শিল্পটা বাঁচে থাকুক, এটাই চাই। শিল্পর মাঝে আমরা বেঁচে থাকবো, এটাই আমাদের চাওয়া। বিভিন্ন দেশের বিভিন্ন দূতাবাস তাদের নিজস্ব পণ্য ও ঐতিহ্যকে তুলে ধরলেও আমাদের দেশের দূতাবাস এই ব্যাপারে বেশ উদাসীন। অবশ্য সরকার শুধু এই খাতে ভর্তুকি দিলেই চলবে না, জনগণকেও এগিয়ে আসতে হবে। কাঁসা শিল্পের ব্যবহার বাড়াতে হবে, তবেই বাঁচবে আমাদের এই শিল্প। আজকে আপনাদের এই বাসায় এসে মনে হচ্ছে যে ঐতিহ্যে ঠাসা পরিপূর্ণ আপনার এই বাসাটা, এটা সম্বন্ধে যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। কাঁসা পিতল আসলে আমাদের 200 বছর আমার পরিবার কাঁসা পিতলের সাথে সম্পৃক্ত। আর এই যে জায়গাটা ধামরাই, এটা ঐতিহাসিকভাবেই কাঁসা পিতলের জন্য খুব বিখ্যাত একটা জায়গা, এবং কয়েকশো বছর ধরে এইখানকার কারিগররা বিভিন্ন রকমের পদ্ধতি ব্যবহার করে কাঁসা পিতলের তৈজসপত্র থেকে শুরু করে বিভিন্ন রকমের ডেকোরেটিভ আইটেম পর্যন্ত তৈরি করে। তবে সেগুলো অনেক আগের কথা, এখন আর তেমন কিছু অবশিষ্ট নাই। লস্ট ওয়ার্কস হচ্ছে 5000 বছর আগের একটা পদ্ধতি, যে পদ্ধতিটা আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের ডেকোরেটিভ হাতি, ঘোড়া, মূর্তি, হিন্দু বৌদ্ধ ধর্মের মূর্তি, এগুলো তৈরি করার জন্য এই পদ্ধতিটা আমাদের এখানে ব্যবহার হয়। এবং যে স্টাইলটা আমরা ফলো করি, যেটাকে আমরা পালা স্টাইল বলি, পাল রাজাদের সময়ে যে ধরনের কাজ হতো, আমাদের মূর্তিগুলো কিন্তু ওইটা থেকে ইন্সপায়ারেশন নিয়ে করা। এবং এগুলো বেশ ইউনিক একটা কাজ। বিশ্বের অন্য কোথাও এই ধরনের কাজগুলো, যদি ইন্ডিয়ার কথাই ধরেন, সেইখানে যে কাজগুলো হয় সেগুলোর তুলনায়ও কিন্তু আমাদের কাজগুলো অনেক ব্যতিক্রম, অনেক সুন্দর, অনেক নিখুঁত। আমাদের ধামরাই প্রপারেই আপনার 40টার উপরে কারখানা ছিল, আর শিমুলিয়াতে প্রায় 400 ঘর ছিল। ধামরাইয়ের কাঁসা পিতল বলতে শিমুলিয়া ধামরাই মিলেই। তো এইখানকার মানুষের মূলত প্রধান কাজ ছিল কাঁসা পিতল শিল্প। অখণ্ড ভারতে তখন কিন্তু এইখান থেকে আপনার কাঁসা পিতলের জিনিসগুলো ইন্ডিয়া, পাকিস্তান, মিয়ানমার, নেপাল পর্যন্ত যেত। নৌকা যুগে আসতো কিছু জিনিস, আবার কিছু জিনিস যেত।
সো ওই সময় কিন্তু যখন দেশ ভাগ হয়ে যায় পাকিস্তান ভারত, তখন মার্কেটটা আমাদের অনেক ছোট হয়ে যায়, আর স্বাধীনতার পরে এটা আরও ছোট হয়ে যায়। আর পর্যায়ক্রমে দাম বাড়তে থাকার কারণে মানুষ আর সস্তা বিকল্প ব্যবস্থা আসার কারণে এই শিল্পের সাথে লোকজন কিন্তু তারা মানে কাজ হারাতে থাকে। কাঁসা হচ্ছে আপনার রাং আর তামা, ৭৮ ভাগ থাকে এর মধ্যে তামা, ২২ ভাগ থাকে রাং। এইটা স্বাস্থ্যের জন্য খুব ভালো একটা মেটাল। আপনি এই কাঁসার থালায় টক দই সব ধরনের খাবার খেতে পারবেন, এটা স্বাস্থ্যসম্মত, খাবারটা রিয়্যাক্ট করে না। আরেকটা জিনিস হচ্ছে যে কাঁসার যদি এইটার কিন্তু ভ্যালুটা সবসময় বাড়তে থাকে। আজকে আপনি একটা কাঁসার থালা কিনলেন ধরেন ৩,০০০ টাকা দিয়ে, একটা থালা ৭০-৮০ বছর ব্যবহার করলে কিচ্ছু হয় না। মোটামুটি ২০ বছর পরে যদি আপনি এটা বিক্রি করে দেন, তাহলে আজকে যে টাকায় কিনছেন তার থেকে অনেক বেশি পয়সা ফেরত পাবেন। সো এটা রিসেল ভ্যালু কিন্তু অলওয়েজ হাই। আমাদের উদাসীনতায়, আমাদের জ্ঞানের অভাবে, আমাদের ঐতিহ্য ধরে রাখার ব্যাপারে একটু অবহেলা, অসচেতনতার কারণে এই শিল্পটা খুব দ্রুত হারিয়ে যাচ্ছে। আমার একটা স্বপ্ন আছে যে আমাদের এই যে হারিয়ে যাওয়া ঐতিহ্য, এইটাকে গত ১০ বছর ধরে আমি কালেকশন করতেছি, কাঁসার তৈজসপত্র, বিভিন্ন ধরনের জিনিস, এবং ১০০০ বছর আগে পাল রাজাদের সময় যে কাজগুলো হয়েছে, আপনার মূর্তি জাতীয় জিনিস, হিন্দু বৌদ্ধ ধর্মের মূর্তি, এইগুলো নিয়ে আমার একটা স্বপ্ন আছে, আমি একটা জাদুঘর করব। শিল্পটা যদি টিকে নাও থাকে, এটা খুব ইম্পর্ট্যান্ট যে আমাদের নেক্সট জেনারেশন যারা, তারা আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে এগুলোর কাছাকাছি আসে এবং বুঝতে পারে যে এটা কত রিচ ছিল এক সময়। আমাদের যে ঐতিহ্যবাহী শিল্পগুলো আছে, শুধু কাঁসা পিতল না, ধরেন আমাদের বেত শিল্প, আমাদের তাঁত শিল্প, অন্যান্য শিল্প, এই শিল্পের যারা পায়োনিয়ার আছে অথবা যারা যারা কাজ করতেছে, তাদের যদি আপনার ওইভাবে করে একটু সম্মান দেওয়া যায়, যদি মনে করেন কিন্তু আর্থিক সহায়তা করা যায়, তাহলে পরে নিশ্চিতভাবে এরা আরও অনুপ্রাণিত হবে, এই কাজগুলো আরও ভালো করে করতে চাইবে। হারিয়ে যাওয়া থেকে রক্ষার জন্য হলো কাঁসার মাধ্যমে তৈরি বিভিন্ন পদ্ধতির লিপিবদ্ধ হওয়া দরকার। এই কাজের জন্য একটি জাদুঘর গড়ে তোলা প্রয়োজন। কাঁসা শিল্প কেবল ঐতিহ্য নয়, এটি আমাদের শিল্পকর্মের অহংকার। আসুন এই ঐতিহ্যকে রক্ষা করি, বিশ্বকে জানাই আমাদের সৃষ্টিশীলতার গল্প। প্রিয় দর্শক, সময় হলো কাঁসা পিতলের নগরী ধামরাই থেকে বিদায় নেওয়া। আবারও দেখা হবে বাংলাদেশের কোনো ঐতিহ্যবাহী শহরে ঐতিহ্যের চালচিত্র নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন।